ঘূর্ণিঝড় হলো উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে সৃষ্ট এক ধরনের তীব্র বায়ুমণ্ডলীয় আলোড়ন, যা বিধ্বংসী ক্ষমতা রাখে। মূলত কয়েকটি নির্দিষ্ট কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রথমত, 25 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার উষ্ণ সমুদ্রপৃষ্ঠ ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অপরিহার্য। এই উষ্ণ জলীয় বাষ্পই ওপরে উঠে মেঘ তৈরি করে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা ঘূর্ণিঝড়ের জন্য অত্যাবশ্যক। এই আর্দ্রতা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সরবরাহ করে। তৃতীয়ত, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার কারণে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। চতুর্থত, পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট কোরিওলিস প্রভাব ঘূর্ণিঝড়ের ঘূর্ণনে সহায়তা করে। উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ি কাঁটা বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে ঘোরে। বিষুবরেখার কাছাকাছি কোরিওলিস প্রভাব দুর্বল হওয়ায় সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। পঞ্চমত, বায়ুমণ্ডলে উল্লম্ব বায়ুপ্রবাহের অনুপস্থিতি বা দুর্বলতা ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। বিজ্ঞান বলছে, যখন সমুদ্রপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পায় তখন জলীয় বাষ্পীভূত হয়ে উপরে উঠতে শুরু করে। এই উষ্ণ আর্দ্র বাতাস উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং মেঘ তৈরি করে। এই প্রক্রিয়ার ফলে যে সুপ্ত তাপ নির্গত হয় তা আশপাশের বাতাসকে আরো উষ্ণ করে তোলে এবং উপরে উঠতে সাহায্য করে। ফলে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া শুরু হয়, যেখানে ক্রমাগত উষ্ণ বাতাস উপরে ওঠে এবং ঠান্ডা বাতাস নিচে নেমে আসে। একই সময়ে নিম্নচাপ অঞ্চলের দিকে চারপাশে বাতাস প্রবল বেগে ছুটে আসে। কোরিওলিস প্রভাবের কারণে এই বাতাস সরাসরি নিম্নচাপ কেন্দ্রের দিকে যেতে না পেরে ঘূর্ণায়মান হতে শুরু করে। যত বেশি বাতাস নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে এবং ঘূর্ণায়মান হয়, ঘূর্ণিঝড় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর কেন্দ্রে একটি শান্ত চোখ তৈরি হয়, যা আসলে নিম্নচাপের কেন্দ্রবিন্দু। চোখের চারপাশে তীব্র বায়ুপ্রবাহ এবং বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত ঘটে। বাংলাদেশি ঘূর্ণিঝড়ের আঘাত নতুন কিছু নয়। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই বাংলাদেশ ঘূর্ণিঝড়ে ঝুঁকিতে থাকে। অতীতে বেশ কিছু বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়, যা প্রায় 5 লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। এর বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 222 কিলোমিটার। 1991 সালের চট্টগ্রাম ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে প্রায় 1,38,000 মানুষ নিহত হয়েছিল এবং এর বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 240 কিলোমিটার। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর, এটি সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করেছিল। এতে প্রায় 3,400 মানুষের মৃত্যু হয় এবং বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 240 কিলোমিটার। 2009 সালে ঘূর্ণিঝড় আইলা, এই ঘূর্ণিঝড় সুন্দরবন এবং দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও লবণাক্ততার সৃষ্টি করেছিল। 2013 সালে ঘূর্ণিঝড় মহাসেন, এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। 2020 সালে ঘূর্ণিঝড় আমফান, এটি একটি সুপার সাইক্লোন হিসেবে আঘাত হেনেছিল, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও প্রস্তুতির কারণে প্রাণহানি তুলনামূলকভাবে কম ছিল। চলতি বছর বাংলাদেশে কতটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন? বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে উষ্ণতা বৃদ্ধি এবং এল নিনো ও লা নিনার মতো বৈশ্বিক আবহাওয়া প্যাটার্নের প্রভাব ঘূর্ণিঝড়ের উপর পড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি বছর বঙ্গোপসাগরে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত প্রতি বছর 2 থেকে 4টি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে কাছাকাছি চলে আসে, যার মধ্যে 1 থেকে 2টি সরাসরি আঘাত হানতে পারে। তবে এবারে পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি বছর বঙ্গোপসাগরে 3 থেকে 5টি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার মধ্যে 2 থেকে 3টি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত একটি তীব্র ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতা অনেকটা নির্ভর করে শেষ মুহূর্তে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এবং সমুদ্রের অবস্থার উপর। ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এর মোকাবিলায় সঠিক প্রস্তুতি এবং সচেতনতাই পারে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে সচেতন করা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং ত্রাণ তৎপরতার পরিকল্পনা করে রাখা জরুরি। সরকারের পাশাপাশি জনগণকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলতে হবে।